চিত্রকূট নগরে রূপদত্ত নামে এক রাজা ছিলেন। তিনি একদিন একা ঘোড়ায় চড়ে শিকারে বেরোলেন। হরিণের খোঁজে এ বন সে বন ঘুরতে ঘুরতে তিনি এক ঋষির আশ্রমে এসে হাজির হলেন। আশ্রমের সামনেই সুন্দর একটা পুকুর ছিল। রাজা সেই পুকুরের ধারে গিয়ে দেখতে পেলেন পুকুরে অজস্র পদ্মফুল ফুটে রয়েছে। মৌমাছিরা ফুলের মধু খেয়ে মাতাল হয়ে গুনগুন করে গান করছে, আর হাঁস, সারস প্রভৃতি জলচর পাখিরা সেই পুকুরের জলে সাঁতার কাটছে। পুকুরের চারপাশে ফুলে ফলে ভরা গাছপালা মৃদু মন্দ ঠান্ডা হাওয়ায় দোল খেয়ে যেন পথিককে ইশারায় কাছে ডাকছে। রাজা হরিণের পিছনে ঘুরতে ঘুরতে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি গাছের সঙ্গে ঘোড়াটিকে বেঁধে সেই গাছেরই নিচে বিশ্রাম নিতে লাগলেন। কিছুক্ষণ পর এক ঋষিকন্যা সেই পুকুরে স্নান করতে এলো। রাজা সেই ঋষিকন্যার অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। ঋষিকন্যা স্নান শেষ করে যখন আশ্রমে ফিরে যাবে তখন রূপদত্ত তার সামনে এসে বললেন, শ্রান্ত ক্লান্ত হয়ে আমি তোমাদের আশ্রমে অতিথি হয়ে এলাম, আর তুমি কোনো কথা না বলেই চলে যাচ্ছ। রাজার কথা শুনে ঋষিকন্যা সেখানেই দাঁড়িয়ে পড়ল। এদিকে ঠিক সেই সময় ওই কন্যার বাবা পূজার জন্য ফুল ফল কুশ ইত্যাদি সংগ্রহ করে ওখানে এসে হাজির হলেন। রাজা তার পরিচয় জানিয়ে ঋষিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলে, ঋষি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বলে রাজাকে আশীর্বাদ করলেন। ঋষির আশীর্বাদ শুনে রাজার মনে দুষ্টুবুদ্ধি দেখা দিল। তিনি হাত জোর করে ঋষিকে বললেন, ঋষিবর, আমরা চিরকাল শুনে এসেছি ঋষিদের কথা কখনোই মিথ্যা হয় না। আপনি আশীর্বাদ করলেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, কিন্তু আমি তো কোনো সম্ভাবনাই দেখছি না। ঋষি বললেন, আমি বলেছি অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাজা তখন নির্বিকারভাবে বললেন, আমি এই কন্যাকে বিবাহ করতে ইচ্ছা করছি। ঋষি রাজার উত্তর শুনে মনে মনে রাগ করলেও নিজের দেওয়া আশীর্বাদকে মিথ্যে করবেন না বলে রাজাকে কন্যা সম্প্রদান করলেন। রাজা নববধূকে সঙ্গে নিয়ে নিজের রাজধানীতে ফিরে চললেন। যেতে যেতে পথে রাত নামল। রাজা কিছু ফল সংগ্রহ করে তাই দিয়ে দুজনের ক্ষুধা মিটিয়ে একটি গাছের নিচে শুয়ে পড়লেন। প্রায় মাঝরাতের সময় বিকট এক রাক্ষস এসে রাজার ঘুম ভাঙিয়ে বলল, আমার দারুণ খিদে পেয়েছে, আমি তোমার স্ত্রীকে খাবো। রাজা বললেন, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীকে হত্যা করো না, অন্য যা কিছু চাও আমি তাই দেব তোমায়। রাক্ষস বলল, তুমি যদি খুশি মনে নিজের হাতে 12 বছর বয়সী কোনো ব্রাহ্মণ বালকের মাথা কেটে আমার হাতে দিতে পারো তাহলে আমি তোমার স্ত্রীকে ছেড়ে দিতে পারি। রাজা রানীকে বাঁচাবার আর কোনো উপায় নেই দেখে ব্রহ্ম হত্যার মতন পাপ করতেও রাজি হয়ে রাক্ষসকে বললেন, তুমি 7 দিন পর আমার রাজধানীতে যেও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। সকাল হতেই রাজা রানীকে নিয়ে রাজধানীতে ফিরে গেলেন এবং মন্ত্রীকে রাক্ষসের বিষয়ে সব কিছু জানালেন। মন্ত্রী বললেন, মহারাজ, আপনি ভাববেন না, যথা সময়ে আমি আপনার প্রতিজ্ঞা রক্ষার ব্যবস্থা করে দেব। রাজা মন্ত্রীর কথায় আস্থা রেখে রানীকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলেন। এদিকে মন্ত্রী মানুষ সমান একটি সোনার প্রতিমা তৈরি করিয়ে নগরের মাঝখানে রেখে ঢোল পিটিয়ে নগরময় প্রচার করে দিলেন যে বলিদানের জন্য যে ব্রাহ্মণ তার 12 বছরের পুত্রকে দান করবেন তিনি ওই প্রতিমা নিয়ে যেতে পারবেন। সেই নগরেই অত্যন্ত গরিব এক ব্রাহ্মণের 12 বছরের পুত্র ছিল। সে রাজার ওই ঘোষণা শুনে তার ব্রাহ্মণীকে বলল, দেখো ব্রাহ্মণী, গরিব হয়ে সংসারে বেঁচে থাকার মতন আর কষ্ট আর নেই। টাকা
টাকাই সমস্ত ধর্ম আর সুখের মূল। গরিবের ঘরে জন্ম, এ পর্যন্ত সুখের মুখ দেখতে পেলাম না। এখন টাকা কামাবার এই এক সুযোগ এসেছে। তুমি যদি মত দাও তাহলে পুত্রকে দিয়ে ওই সোনার প্রতিমা নিয়ে আসি। তাহলে যতদিন বাঁচব ততদিন সুখেই কাটবে। ব্রাহ্মণী রাজি হতে ব্রাহ্মণ তার পুত্রকে দিয়ে সোনার প্রতিমা নিয়ে এলো। তারপর সেটা বিক্রি করে প্রচুর টাকা পেল। 7 দিনের দিন সকালে রাক্ষস আসতেই মন্ত্রী সেই 12 বছর বয়সী ব্রাহ্মণ কুমার আর খড়গ এনে রাজার সামনে রাখল। এরপর রাজা ব্রাহ্মণ কুমারকে বধ করবার জন্য খড়গ তুলতেই ব্রাহ্মণ কুমার মাথা নিচু করে মৃদু হাসল। রাজা নির্বিকারভাবে তার মাথা কেটে রাক্ষসের হাতে তুলে দিলেন। এইভাবে উপাখ্যান শেষ করে বেতাল বলল, মহারাজ, মৃত্যুর পূর্বে সকলেই তো কেঁদে থাকে, কিন্তু ব্রাহ্মণ কুমার হাসল কেন? বিক্রমাদিত্য বললেন, ছোটবেলায় বাবা মাই সন্তানকে রক্ষা করে থাকেন, তারপর বিপদ ঘটলে রাজা রক্ষা করে থাকেন, কিন্তু আমার ভাগ্যদোষে সবই বিপরীত হলো। বাবা মা টাকার লোভে আমাকে বিক্রি করলেন, তারপর প্রাণ ভয় যে রাজার আশ্রয় নেব সে তিনিই আমার মাথা কাটতে উদ্যত হলেন। এই ভেবেই সে হেসেছিল। আমার গল্পটিও শেষ হলো। নমস্কার।